প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভি নলেজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকেও তেমনটি হচ্ছে। আজকে আমরা কথা বলবো মূলত শীত নিয়ে, পাশাপাশি অন্য কোনো প্রসঙ্গ আসলে সেগুলো আমরা আলোচনা করব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠান থেকে সরাসরি উত্তর দিতে। দর্শক, আমাদের আজকের অতিথি নিউ ইয়র্কের প্রথিত যশা ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসুন পরিচিত হয়ে ডাক্তার মঞ্জুর মোর্শেদের সাথে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় ভাজন ডক্টর সজল আশফাক ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে সাথে টিভিএন 24 কর্তৃপক্ষকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকবৃন্দ যারা দেখছেন সবাই প্রতি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। ওয়ালাইকুম সালাম। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন। আপনারা যে নাম্বারে ফোন করবেন সেই নাম্বারটি নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। তো দর্শক, চলে যায় আলোচনায় আমাদের আজকের অতিথির সাথে, ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আমি প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে শীত পড়েছে, আমাদের যেটা বিষয় ঠান্ডা নিয়ে আমরা আজকে মূলত কথা বলতে চাই। শুধু শীত না, মানে এর আগে আমরা কথা বলেছি, কিন্তু এই যে প্রচন্ড ঠান্ডা, এই পরিস্থিতি তো আমরা সহসা এর আগে পাইনি, মানে অনেক বছর ধরে এরকম শীত পড়েনি। তো এবারে শীতটা একটু ব্যতিক্রম। তো সেই বিবেচনায় আসলে আপনি কি মনে করেন, কি ধরনের সতর্কতা, বিশেষ করে স্বাস্থ্যগত সতর্কতা নেওয়া উচিত? জি, ধন্যবাদ। খুবই সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। যে শীতকাল আসলে আমাদের বডিতে যে ধরনের টেম্পারেচারটা ডিরেগুলেশন হয়ে থাকে সেটা কিন্তু সামারের তুলনায় একটু ভিন্ন। তো কারণটা হচ্ছে যে শীতে যখন এরকম আপনার টেম্পারেচার নিচু হয়ে যায়, তখন আমাদের শরীরে যে পেরিফেরাল সার্কুলেশন যেগুলি আছে, যেমন হাত পা, এগুলোতে কিন্তু অনেক টেম্পারেচার অনেক কমে যায় এবং হার্টের যেহেতু পাম্পিং ক্ষমতা সবসময় থাকতে হয়, হার্টকে তো কখনো বিশ্রাম দেওয়া যায় না এবং হার্টকে এই যে পেরিফেরাল সার্কুলেশনে আপনার ব্লাড সার্কুলেশনটা করার জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হয়। শীতকালে আপনার ভ্যাসেল গুলো সাধারণত সংকুচিত হয়ে যায় শীতের জন্য এবং এই সংকোচনের ফলে হার্টের কি করতে হয়, হার্ট তখন এই সংকুচিত ভ্যাসেলের এগেনস্টে অনেক বেশি পাম্প করতে হয়। তো এতে কি হয়, আপনার রক্তচাপটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাদের আগে আপনার স্টেবল অ্যানজাইনা ছিল, মিন্স আপনার চেস্ট পেন হতো, তাদের ক্ষেত্রে হয়তো আরো বেশি খারাপ হতে পারে। তো সুতরাং সব মিলিয়ে হার্টকে যেরকম বেশি পাম্প করতে হয়, তারপর আপনার টেম্পারেচারটাকে যে রেগুলেশন করতে হয় এবং সবকিছু আপনার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে। যেমন যাদের ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে, যাদের আপনার অ্যানজাইনা আছে সেটি এক্সারসারবেট করতে পারে, যাদের আপনার বুকে ব্যথা হওয়ার আগে ছিল না কিন্তু এই শীতের মধ্যে হয়তো ঠিক মতো যদি প্রপার টেম্পারেচার যদি আপনার রেগুলেশন করতে না পারেন, তখন আপনার এই ব্যথাটাও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য শীতকালে আপনি দেখবেন বেশিরভাগ হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং আশা করি আপনি আরো বিস্তারিত প্রশ্ন আরো জিজ্ঞেস করবেন। জি, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে শীতের সময়ে রক্তচাপটা একটু বেড়ে যেতে পারে। তো অনেকের তো আছে অনেক বেশি রক্তচাপ থাকে, বিভিন্ন ওষুধপত্র খাচ্ছেন, সেটা দিয়ে নিয়ন্ত্রণ করছেন। আবার অনেক আছেন যাদের রক্তচাপটা অনেক বেশি না, কিন্তু তারপরে হয়তো ওষুধপত্র খাচ্ছেন এবং তারা ভালো আছেন। তো যে ধরনের রক্তচাপই হোক না কেন বা যে ধরনের রোগী হোক না কেন, আমার প্রশ্ন হচ্ছে যে রক্তচাপ যদি শীতের সময় বেড়ে যায়, তো এই বেড়ে যাওয়ার জন্য কি ওষুধের ডোজের কোনো তারতম্য করতে হবে, নাকি আগে যে ওষুধ খেতেন যেই পরিমাণে বা যেই ডোজে খেতেন সেটাই যথেষ্ট? খুবই সুন্দর প্রশ্ন। আগে যেরকম মেডিসিন আপনি নিতেন, বিশেষ করে ধরুন আপনি ফর এক্সাম্পল সামার টাইমে, এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি যে কোনো একটা মেডিসিন, ব্লাড প্রেশার অনেক মেডিসিন আছে আর এক্সাম্পল দিলাম না, তো সেই মেডিসিনে আপনার প্রেশারটা কন্ট্রোল থাকতো। এখন শীতকালে যদি আপনার সেই একই মেডিসিনে যদি কন্ট্রোল না থাকে, তাহলে আপনাকে হয়তো একটু ডোজ অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার অন্যান্য যে লাইফস্টাইল মডিফিকেশন আছে সেগুলো কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে, কারণ ওষুধের উপর শুধু নির্ভর করলে হবে না। আপনার যে দৈনন্দিন
যে জীবনযাত্রা ছিল এবং সেটি অবশ্যই কন্টিনিউ করবেন। হয়তো শীতকালে আরো একটু বেশি কেয়ারফুল থাকতে হবে, কেননা এতে আপনার ব্লাড প্রেশারের উপর যাতে প্রভাব না ফেলে। জি জি। তো জীবনযাত্রার যেসব পরিবর্তন আমরা করি তার মধ্যে অন্যতম কিন্তু একটা যে আমরা একটু ব্যায়াম করি বা একটু হাঁটাচলা করি। যারা বয়স্ক তারা অনেকে তো আর তারা ব্যায়াম করার জন্য জিমে যান না, তারা হয়তো বাড়ির আশেপাশে হাঁটাচলা করেন, একটা নির্দিষ্ট পথ ধরে তারা রেগুলার হাঁটেন। তো এক্ষেত্রে তো যে অবস্থা রাস্তাঘাটে যেভাবে আপনার স্নো পড়ে আছে এবং পিচ্ছিল ব্ল্যাক আইস ইতিমধ্যে অনেক জায়গায় ঠান্ডার কারণে মানে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে তো আসলে আমরা দেখি যে অনেক বয়স্ক লোকজন যারা আছেন তারা নিজেরা বেরোতে চাইলেও তাদের সন্তানরা তাদেরকে বেরোতে দিচ্ছেন না, যে আরো ঝুঁকিপূর্ণ, পড়ে গেলে হয়তো মানে হাত পা ভেঙে যেতে পারে, অনেক মানে হেড ইঞ্জুরি হতে পারে, অনেক রকম ঝুঁকি আছে। তো সেক্ষেত্রে এই লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে এই যে বিষয়গুলো হচ্ছে শীতের সময় আমরা অনেক কিছু করতে পারছি না, তার বিকল্প কিছু আছে কিনা? জি, খুবই সুন্দর প্রশ্ন। আগে প্রথমে এরকম ঠান্ডার মধ্যে বয়স্কদের আমি এনকারেজ করব না যে আপনারা বাইরে যান কিংবা জিমেও যাওয়ার জন্য, কারণ এখন যে ঠান্ডা পড়ছে সেটিতে আপনার হিতে আরো অনেক ক্ষতি করতে পারে। তাছাড়া ডাক্তার সজল আশফাক ভাই যেটা বলেছেন, অনেক সময় ব্ল্যাক আইসের কারণে অনেক আনএক্সপেক্টেড ইনসিডেন্ট ঘটে যেতে পারে, যেটি কিন্তু আবার অনেক কনসিকুয়েন্স বয়ে আনতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে ঘরেই যতটুকু আপনার সম্ভব হয় হাঁটা চলাফেরা কিংবা সিঁড়ি বাড়া সেগুলি আপনাকে কন্টিনিউ রাখতে হবে, এবং সেই সাথে সাথে যাতে টেম্পারেচার যাতে কোনো অবস্থাতে ঘরের মধ্যে যাতে ফল না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং যে সমস্ত জীবনযাত্রা আপনার খাবার দাবারের প্রতি খেয়াল রাখতে হবে যাতে লবণটা কম হয়ে থাকে, যেরকম কম আমরা অ্যাডভাইস করে থাকি আর কি, হ্যাঁ, 1 টি-স্পুন বা তার নিচে। তারপর আপনার বিভিন্ন অয়েলের ব্যাপারে, ভাজাভুজির ব্যাপারে, হ্যাঁ, সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে ফল শাকসবজি এগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে। তারপর আপনার লো সল্ট ডায়েট যেগুলি আছে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। জি জি, অনেক ধন্যবাদ। তো এবার যদি একটু মানে শীতের প্রসঙ্গে আসি বা এই ঠান্ডার প্রসঙ্গে আসি, আমরা যখন ঘর থেকে বের হব, সাধারণভাবে তো আমরা জানি, আমরা যারা এই উত্তর আমেরিকাতে থাকি আমরা জানি যে কি ধরনের ব্যবস্থা নিতে হয় পোশাক আশাকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন? বিশেষ করে আমার যেটা মনে হয় যে বয়স্ক যারা আছেন বা শিশু যারা আছেন, শিশু কিশোর, বিশেষ করে কম বয়সী যারা, তাদের ক্ষেত্রে তো প্রতিরক্ষাটা আরো বেশি নেওয়া উচিত এবং একটু সতর্ক থাকা উচিত এবং সচেতন হওয়া উচিত। এ ব্যাপারে আপনার মানে যে পোশাক বা বা যদি বলি জুতো বা অন্যান্য বিষয়ে আপনার কোনো উপদেশ আছে কিনা জি শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য? জি এগেইন বয়স্কদের ব্যাপারে বলবো, যখন আপনারা বাইরে যদি যেতে হয় তাহলে অবশ্যই আপনাকে মাল্টি লেয়ার কাপড় পরিধান করতে হবে, কেননা যতগুলো লেয়ার আপনি বেশি করবেন সেটি আপনার যদি কোল্ড টেম্পারেচারটা আপনার একটি হেড করে আরেকটিতে যেতে, এইভাবে যেতে একটু সময় লাগে, সেটি একটি ভালো উপায়। আর তারপর হাত মোজো পরা কিংবা পায়ে যে মোটো মোজো যেগুলি আছে সেগুলি পরা, তারপর কমফোর্টেবল যে সমস্ত আপনার বুট জাতীয় যেগুলি শুজ আছে সেগুলি করতে পারেন আপনি। স্কার্ফ বলেন কিংবা মাথায় হ্যাট বলেন, এগুলো এগুলো অবশ্যই কিন্তু আপনাকে পরিধান করতে হবে। এবং যদি নাকের ছিদ্রটাও যদি আপনি কভার দিয়ে রাখতে পারেন আপনার স্কার্ফ দিয়ে, সেটি অবশ্যই অনেক হেল্প করবে। কানের ছিদ্রটাও যদি কোনো ধরনের যদি স্কার্ফ দিয়ে কিংবা আপনার ক্যাপ দিয়ে যদি এটি বন্ধ করতে পারেন অবশ্যই অনেক হেল্প করবে। আর আর বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে যেহেতু মাসল মাসটা যেহেতু কমে যায়, কন্ট্রাক্টিলিটিটা অনেক কমে যায়। আবার এট দ্য সেম টাইম আপনার স্কিনের যে ডেন্সিটি আছে, স্কিনটা পাতলা হয়ে যায় বয়স্কদের, এবং স্কিনের সেই ডেন্সিটিটাও যেহেতু কমে যায় সেহেতু তাদের ক্ষেত্রে অনেক এই কোল্ড টেম্পারেচারটা খুব ইজিলি কিন্তু আপনার পেনিট্রেট করতে পারে। তো সুতরাং তাদের ক্ষেত্রে আপনার ব্যাসেল বলেন এগুলো কিন্তু অনেক সংকুচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আপনি যদি মাল্টিপল লেয়ারের যদি কাপড় পরে থাকেন, বেশি মোটা ধরনের যদি কাপড় পরে থাকেন তাহলে বেটার। আর নেহাত যদি বাইরে যেতে হয় তখন এই ধরনের কিন্তু পদক্ষেপ আপনাকে নিতে হবে। আর যতদূর সম্ভব আপনার বাসে করে হোক ট্রেনে করে হোক যাওয়াই বেটার তার পরিবর্তে। কিন্তু যদি যেতে হয় এই ধরনের অনেক প্রিকশন নিয়ে আপনাকে যেতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রাস্তাঘাটে যাতে ব্ল্যাক আইস না থাকে কিংবা কোনো ভুল
হাঁটার জন্য যাতে ফল যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যত ছোট ছোট স্টেপে আপনি হাঁটতে পারেন এবং বুটের সোলটাতে যাতে আপনার ভালো গ্রিপিং থাকে, যাতে কোনো স্লিপারি না হয়ে থাকে, সে সমস্ত ব্যাপারে খেয়াল রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জু মোর্শেদ। ডাক্তার মঞ্জু মোর্শেদ, আরেকটা বিষয় আপনি যেটা বললেন না যে নাকটাকেও যদি ঢেকে রাখা যায় সেটা ভালো। আসলে মানে আমার যেটা মনে হচ্ছে ইদানিং আমি দেখছি, আমি জানি না এটা কেন করছেন, বা আমিও পরে দেখলাম যে আমি যদি মানে সার্জিক্যাল মাস্ক যেটা আমরা কোভিডের সময় পরতাম সেটা যদি পরে থাকি তাতে কিন্তু নাকটা ঢাকা হয়, এবং একই সাথে কিন্তু যেটা হয় যে অন্য কারো কাছ থেকে যে হাঁচি কাশির মাধ্যমে কোনো একটা রোগাক্রান্ত হওয়ার ঝুঁকিটাও কিন্তু কম থাকছে। আপনি কি মনে করেন যে এরকম একটা সার্জিক্যাল মাস্ক পরলে শীতের প্রোটেকশন হচ্ছে, একই সাথে আবার রোগ থেকেও আমরা একটা মানে বাঁচার একটা উপায় পাচ্ছি? জি, জি, সেটা আমিও করে থাকি যতদূর সম্ভব। জি। আপনি ঠিকই বলছেন। এই সময় আপনি মাস্কটা পরেন, আপনার সেটি অনেকটা শীতেরও কাজ দিবে। যেহেতু ঠান্ডা বাতাসটা আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করার তেমন একটা সুযোগ পাবে না। এবং at the same time যেহেতু এখন ফ্লু সিজন, এবং আপনারা জানেন ফ্লুটা সাধারণত ভাইরাসে হয়ে থাকে, এবং এই ভাইরাস কিন্তু খুব বেশি আপনার জীবন্ত থাকে এই ঠান্ডা আবহাওয়ায়, শুষ্ক আবহাওয়ায়। তো সুতরাং এবং একে অন্যের হাসি কাশি থেকে বাঁচতে হলে আপনাকে এই মাস্কটা পরা এখন অত্যন্ত জরুরি, যেটা ডক্টর সদর আসফাক ভাই আবারও উল্লেখ করেছেন, এবং আমাদের সকলেরই উচিত এই সময় আপনার মাস্ক পরে থাকা। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বারটি স্ক্রিনে দেখা যাচ্ছে 6463079828। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, ডায়াবেটিসের প্রসঙ্গ। হাঁটা চলার বিষয় বা লাইফস্টাইল চেঞ্জের ক্ষেত্রে হার্টের রোগীদের না যতটা সতর্ক থাকতে হয়, ডায়াবেটিস রোগীদের কিন্তু আরো বেশি সতর্ক থাকতে হয়, বিশেষ করে হাঁটা চলার ব্যাপারে। এক্ষেত্রে তো শীতের সময় হাঁটা চলার সুযোগ একদমই কম ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে যারা ঘরে থাকছেন, ঘরে বসে আপনি যদি একটু সুনির্দিষ্টভাবে বলেন যে কি কি ধরনের ব্যায়াম বা খাবারে কি ধরনের পরিবর্তন করার মাধ্যমে যে ধরনের ওষুধপত্র তারা খাচ্ছেন সেটা দিয়েই ডায়াবেটিসটা আগের মতোই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। জি, প্রথমে শীতকালে ডায়াবেটিস রোগীরা আরো বেশি ঝুঁকিতে থাকেন। এই জন্য আপনারা জানেন ডায়াবেটিস যাদের হয়ে থাকে একটা সময়ে এদের কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। তখন যেহেতু ঠিক মতো কাজ করে না, সংবেদনশীল না, তখন আপনার যে ধরনের সেন্সেশন হওয়ার কথা সেই ধরনের সেন্সেশনটা সাধারণ মানুষের মতো হয়তো নাও পেতে পারে। তো যেহেতু এখন খুব ঠান্ডা পড়ছে, একে তো ভ্যাসেল সংকুচিত হচ্ছে, সেটি একটি প্রবলেম। আবার অন্যদিকে আপনার এই নার্ভ কন্ডাকশনটা শীতের জন্য ঠিক মতো ডায়াবেটিস রোগীদের হয়তো পেতে পারেন না, এবং এই জন্য তাদের যে সেন্সেশন আছে সেটি অনেক কমে যেতে পারে। তো এই জন্য আপনাদেরকে কিন্তু আরো এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, যেটা ডক্টর সদর আশফাক ভাই বলেছেন, যে এই সময়ে যাতে আপনার কিরকম বাহিরে গেলে যেরকম অসম্ভব মোটা মোজা পরা, ঠিক মতো জুতো পরা, সেগুলো তো আমরা কিছুক্ষণ আগে বললাম, সেগুলো সবই ফলো করবেন। এবং এট দ্য সেম টাইম যাতে আপনি সবসময় যাতে সার্কুলেশনটা ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সেটা কিভাবে করবেন? আপনারা জানেন সার্কুলেশন যদি ভালো করতে হয় আপনাকে মুভমেন্টের মধ্যে থাকতে হবে। মুভমেন্ট ছাড়া কোনো উপায় নেই, এবং এই মুভমেন্টটা আপনার যতটুকু সম্ভব সেইভাবে আপনাকে করতে হবে। যেহেতু ঘরের মধ্যে আমাদের জায়গাটা কম, তারপরেও আপনারা একটু হাঁটাহাঁটি করা, বিশেষ করে লিভিং রুমে যদি একটু স্পেস থাকে সেখানে একটু হাঁটাহাঁটি করতে পারলেন। তারপর সিঁড়ি দিয়ে যদি আপনি রেলিং ধরে প্রয়োজনে আপনি একটু উঠানামা করতে পারলেন, সেগুলি আপনার অবশ্যই করতে হবে। আর আবার এই সময়ে যেহেতু আপনারা গোসল করতে যাবেন, অবশ্যই যাতে গরম পানি হয় সেদিকে খেয়াল রাখবেন। কোনো অবস্থাতে যাতে, অবশ্যই এই সময় ঠান্ডা পানি তো কেউ ব্যবহার করবেন না, অনেকে হয়তো একটু কুসুম একটু গরম, তার থেকেও একটু বেশি মোটামুটি এই সময় গরম পানি দিয়ে ব্যবহার করা আপনার জন্য উপযোগী হবে। আর খাবার দাবারের কথা যেটা বলছেন, খাবার দাবার সবসময় যেগুলি আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলে থাকি সেগুলি খেতে পারেন। ডায়াবেটিস রোগীরা সবসময় যেগুলিতে আপনার লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে সেগুলি খেয়াল রাখতে হবে, এবং সেই সমস্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার আপনারা সবসময় ইন্টারনেটেও পাবেন, সেগুলোর দিকে খেয়াল রাখবেন। সবসময় হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার থেকে একটু দূরে থাকাই বেটার।
তারপর এবং সেই সাথে সাথে যে সমস্ত ফল, যে সমস্ত শাকসবজি ভালো, সবসময় আপনারা সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। যে সমস্ত মিষ্টি জাতীয়, বেশি মিষ্টি জাতীয় খাবার, যেমন পাইনাপল বলেন কিংবা ওয়াটারমেলন বলে, এগুলো থেকে আমরা যতদূর পারি আমরা কম খাবো, কিন্তু খাবো না তো একদম না, কিন্তু পোর্শনটা হচ্ছে যে কন্ট্রোলে থাকতে হবে। আবার এট দ্য সেম টাইম আপনার যে অয়েল আমরা যে ব্যবহার করি খাবার দাবারে, যে কোনো অয়েলে আপনার তার একটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। প্রত্যেকটা অয়েল, আমাদের অয়েল ছাড়া চলবে না, কিন্তু অয়েলের অ্যাগেন পোর্শন সাইজটা আমাদেরকে কম রাখতে হবে। যদিও আমরা আমেরিকাতে থাকি, আমরা অলিভ অয়েলের কথা একটা সর্বজন স্বীকৃত, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি স্বীকৃত, সেজন্য আমার না বললেই নয়। কিন্তু যারা অন্য অয়েল ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে যাতে পরিমাণটা যাতে বেশি না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জু মোর্শেদ। ডক্টর মঞ্জু মোর্শেদ, আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমরা এই সময়টা দেখি যে এই ঠান্ডার কারণে অনেকে নানা রকম খুব সাধারণ কিছু সমস্যা হচ্ছে, যেমন হাঁচি, কাশি বা সর্দি হচ্ছে একটু বাইরে থেকে আসলেই। এই ক্ষেত্রে আসলে কি খুব মানে কি ধরনের ওষুধপত্র দরকার, বা বা আপনি যদি বলেন ওভার দ্য কাউন্টার যেসব মেডিসিন আছে, সবসময় হয়তো ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে করণীয় কি? বা বাসায় অনেক রকম আছে না আমাদের প্রচলিত যেসব বলা হয় যে আদা চা বা মশলাযুক্ত চা বা মধু দিয়ে গরম পানি ইত্যাদি ইত্যাদি অনেক কথাই আছে। আপনি আপনার কাছ থেকে শুনতে চাই সেরকম কোনো কিছু আছে কিনা। জি, হাঁচি কাশি এগুলি খুবই টেম্পোরারি, ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি খেয়াল রাখতে হয়, কারণ অন্য কিছু সেকেন্ডারি ইনফেকশন হয় কিনা। সাধারণত যাদের হাঁচি কাশি হয়ে থাকে এগুলিতে সাধারণত মোটামুটি এগুলো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এটা চলে যায়, কিংবা অনেক সময় এটি খুবই টেম্পোরারিও হতে পারে। তো যেটি ডক্টর সজল আশফাক ভাই বলেছেন যে আদা, তারপর আপনার রসুন কিংবা মধু, এগুলো কিন্তু খুবই উপকারী। আপনি যদি টি পান করে থাকেন তাহলে আপনি লেবুর রস দিয়ে, আপনি এই ধরনের আদা দিয়ে আপনি টিটা পান করতে পারেন, কিংবা 1 চামচ মধু পান করতে পারেন। এমনকি ডায়াবেটিস হলেও মোটামুটি 1 চামচ পর্যন্ত ডায়াবেটিসের জন্য করা যায়। আর গরম পানির মধ্যে যদি আপনি যদি একটু 1 চামচ মধু দিয়ে দেন, সেটিও করা যেতে পারে। আর যদি অনেক সময় আপনার যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে আবার অনেক সময় অ্যালার্জি যদি হয়ে থাকে, আপনি বেশি হাঁচি কাশি যদি থেকে থাকে, ডক্টর সজল আশফাক ভাই নিশ্চয়ই একমত হবেন যে অনেক সময় আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে এই অ্যান্টিহিস্টামিন যদি আবার অনেক সময় বেশি দেওয়া হয়ে থাকে যাদের অ্যালার্জির ভাব নাই, কিংবা আপনি যদি ভিন্ন ধরনের নিয়ে থাকেন, যেমন সিট্রিজিন বা হাইড্রক্সিজিন, এই ধরনের মেডিসিন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ইরিটেবিলিটিটা বেড়ে যায়, ইনসমনিয়া হয়ে থাকে, ঘুমের প্রবলেম হয়ে থাকে। হ্যাঁ, তো এগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় আমরা অনেক সময় ফ্লোনেস দিয়ে থাকি নাকের ইয়ের জন্য, কিন্তু সুডোএপিড্রিন জাতীয়, কিন্তু সেগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে যাতে পরবর্তীতে যাতে নাকের সর্দিটা যাতে গাঢ় না হয়ে যায়, কিন্তু কিংবা রিবাউন্ড আপনার যদি হেডেক যাতে না হয়ে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় এই সমস্ত মেডিসিন বিশেষ করে সুডোএপিড্রিন যদি দিয়ে থাকেন, অনেক সময় পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং ইএনটি ডাক্তার কিংবা আপনার প্রোভাইডারের ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত, এবং যাতে কোনো অবস্থাতে যাতে 5 ডেজ বা 7 ডেজ এর বেশি যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় আমার মনে হয় যে অ্যাড করা যায় কিনা, যে ধরেন না যে নাকে সর্দি থাকলে, বা আপনি যেটা বললেন না যেটা ঘন হয়ে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে এই যে গরম পানির ভাপ নেওয়া যেটা বলে, হ্যাঁ, তো সেটাও তো বোধহয় উপকারে আসবে যদি এ সময় করেন, কি বলেন? জি জি জি, আপনি ঠিকই বলছেন। যে কোনো ভ্যাপারাইজিং হিউমিডিটি, এই যে গরম পানি যে বেরটা আমাদের এই যে নাকের কনজেশনকে অনেক পাতলা করে দিতে পারে। আর তাছাড়া আমরা সবাই মোটামুটি পরিচিত বিক্স যে মলমটা আছে, সামান্য একটু যাতে আপনার নাকের উপর দিয়ে যদি আপনি যদি সামান্য একটু লাগিয়ে দেন তাহলে বেটার আর কি। ভিতরে না, অবশ্যই ভিতরে না, এবং ভিতরে না। বা এদিকে স্পর্শ না করে সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, একটা বিষয় হয়তো অনেকেই জানেন এবং অনেকে এই বিষয়টা খুব মানে কি বলা যায়, খুব মনোযোগ দিয়ে অনুসরণ করেন, সেটা হচ্ছে যে সাপ্লিমেন্ট। অনেক ধরনের সাপ্লিমেন্টের কথা বলা হয়, এবং অনেকে যেমন ধরেন আমি যদি একটা কথা বলি যে জিঙ্ক, আমরা ভাইটামিন ডি এর কথা জানি। ভাইটামিন ডি তো এই দেশে
এমনিতেই অনেক কারণে অনেককে খেতে বলা হয়, যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তাদের তো আসলে প্রতি সপ্তাহে একটা করে খেতে হয়, তো সেটা অন্য বিষয়। কিন্তু যাদের সেরকম কিছু নেই তারা কি সাপ্লিমেন্ট হিসাবে কোনো ওষুধপত্র খেতে পারেন যেগুলো তাদের যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে? জি, খুবই সুন্দর প্রশ্ন। ভাইটামিন সির কথা না বললেই নয়, যেটি আমাদের ইমিউন সিস্টেমকে অনেক স্ট্রং করে থাকে। আপনি যদি কমলা লেবু বা আম এই ধরনের সিট্রাস হুম হুম। ফ্রুটস গুলা যদি আপনি খেতে পারেন অবশ্যই ভালো। যা কমলা টমলা। হ্যাঁ, জি। হ্যাঁ। আর এছাড়া ভাইটামিন সি আপনার 500 থেকে 1000 মিলিগ্রাম এভরিডে সেটি নিতে পারেন। হুম হুম। ভাইটামিন ডির কথা ডক্টর সজল আশফাক ভাই বলেছেন। আমরা সাধারণত ভাইটামিন ডি লেভেলটা দেখি যে কার কিরকম পরিমাণ আপনার আছে। ক্যাপাসিটি আছে, এবং সেই অনুযায়ী আমরা 2000, 5000, 10,000 or even হুম হুম। 50,000 ইউনিটও আমরা দিয়ে থাকি সপ্তাহে। তো যাদের আপনার ভাইটামিন ডির অভাব নাই, খুব সম্ভবত প্রায় মানুষেরই ভাইটামিন ডির অভাব আছে। ধরে নিই আমি ভাইটামিন ডি কোনো অভাব নাই। তাদের ক্ষেত্রেও আপনি 1000 থেকে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট ইজিলি আপনি নিতে পারেন। জিঙ্কের আচ্ছা। ব্যাপারে বলেছেন, এগেইন জিঙ্কেও আমাদের খুব ইমিউনিটি খুবই স্ট্রং করে থাকে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে তো আরো বেশি দরকার। আম তো জিঙ্কও আপনার সাধারণত কিরকম ডেফিসিট আছে সেটা রক্তের মাধ্যমে জানা যায়। তা না হলে ওভার দ্য কাউন্টারে যে ডোজটা আছে সেটি আপনি ইজিলি নিতে পারেন। হুম হুম। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। দর্শক, সময় হলো বিরতি নেবার। একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএল ওয়েলনেস। আজকে আমরা কথা বলছি ঠান্ডাজনিত সমস্যা নিয়ে এবং সতর্কতা নিয়ে। আজকে আমাদের বিষয়, আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একটা বিষয় বোধহয় আলোচনায় আসা উচিত, সেটা হচ্ছে যে অ্যাসমা বা হাঁপানি। আমরা অনেকেরই ধারণা যে শীতে হাঁপানির প্রকোপটা বেড়ে যায় এবং হাঁপানি রোগীরাও শীতের সময় একটু বেশি সতর্ক থাকেন, অনেক সময় আগাম ওষুধপত্রও খান। তো এই ক্ষেত্রে এই যে প্রচন্ড ঠান্ডা পড়ছে এবং সামনে আরো ঠান্ডা পড়বে শোনা যাচ্ছে, সেক্ষেত্রে তাদের জন্য কি সতর্কতা বা কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? জি, খুবই সুন্দর প্রশ্ন। অ্যাজমা যাদের আছে তাদের ক্ষেত্রে যে ফুসফুসের মধ্যে যে এয়ার এক্সচেঞ্জটা হওয়ার কথা সেটা আম হয় না ঠিকমতো। এটি হচ্ছে যে প্রবলেম, এবং এটি রিভার্সিবল আপনারা জানেন। সেই সাথে, সাথে শীতকালে আপনার শুধু যে এই যে এয়ার এক্সচেঞ্জ এর বেলায় যে প্রবলেমেটিক হয়ে থাকে শুধু সেটা না, এমনকি আপনার সার্কুলেশন এর বেলায়ও আপনার প্রবলেমেটিক হয়ে থাকে। তো এই অ্যাজমা রোগীদের যেহেতু শীতের ড্রাই এয়ার কিংবা আপনার ঠান্ডার জন্য সব মিলিয়ে অ্যাজমাটা অনেক এক্সাসারবেট হওয়ার সম্ভাবনা থাকে। তো এইজন্য আপনাদের সবসময় হাতে যে শর্ট অ্যাক্টিং যে আমরা ব্রঙ্কোডাইলেটর দিয়ে থাকি, আলবিউটারল রেসকিউ মেডিসিন, সেটা আপনার কাছে রাখবেন। কোন সময় না কোন সময় লাগে আপনারা জানেন, সেটি 4 to 6 আওয়ার্স আপনি যখন দরকার হয় সেটি নিতে পারেন। এর সাথে, সাথে আপনাদেরকে যে সমস্ত আপনার লং অ্যাক্টিং সিম্বিকোর জাতীয় এই ধরনের মেডিসিন দেওয়া হয়ে থাকে, লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট কিংবা স্টেরয়েড সব মিক্স করে, সেগুলি আপনাদেরকে ডাক্তার সাহেবরা যেভাবে দিয়েছেন কোনোটা দিনে 1 বার কিংবা 2 বার করে সেভাবে আপনাকে নিতে হবে, যাতে এই শীতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়ে থাকে। আর যদি কোনো অবস্থাতে যদি বেরও হতে হয়, তাহলে যে সমস্ত প্রিকশন গুলো নেওয়ার কথা বলেছি সেগুলো নেবেন, এবং সবসময় আপনাদের মেডিসিন কিন্তু রাখবেন, যাতে কোনো সময় দরকার হলে আপনারা নিতে পারেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একটা বিষয় যে এই ঠান্ডার মধ্যে মানে যখন বের হয় মানুষ, তো একটা জিনিস আমরা জানি যে হাইপোথার্মিয়া, মানে শরীর অনেক বেশি যদি ঠান্ডায় আক্রান্ত হয়, তো সেক্ষেত্রে করণীয় কি? জি, হাইপোথার্মিয়া এটা হচ্ছে যে হাইপো মানে হচ্ছে যে লো, থার্মিয়া মিন্স টেম্পারেচার। হ্যাঁ, তো আপনার টেম্পারেচারটা বডিতে যেরকম থাকার কথা হুম হুম। সেটা যদি আপনার লো হয়ে যায় তখনই আমরা হাইপোথার্মিয়া বলে থাকি। এই হাইপোথার্মিয়া হলে তখন কি হয়, বিশেষ করে যে কারো হতে পারে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে আপনি বিশেষ করে তারা খুবই ভালনারেবল। এই সময় তারা
আপনার বিভিন্ন ধরনের শেকিং তো হবে, যেহেতু আপনার বডি স্কিনটা পেরিফেরাল সার্কুলেশনটা আপনাকে অনেক কনস্ট্রিক্ট করতে হচ্ছে এবং অনেক হুম হুম হার্ড পরিশ্রম করতে হয়, তারপরে শিভারিংটা হয়ে থাকে, মিন কি বলে এটা, শেকিং করে থাকে। এর সাথে সাথে যদি আপনার অতিরিক্ত হয়ে যায়, অনেক সময় আপনার কি হয়, তখন আপনার কনফিউশন হতে পারে, আপনার মেন্টাল অল্টার মেন্টাল স্ট্যাটাস হতে পারে, এই ধরনের অনেক কিছু হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই তখন আপনার গরম জায়গায় নিতে হবে, সেইভাবে আপনার ব্ল্যাঙ্কেট প্রয়োজন হলে ব্ল্যাঙ্কেট দিতে হবে, কাপড় চোপড় হুম হুম দিতে হবে। এবং হসপিটালে যখন নেওয়া হয়ে থাকে কোনো কারণে, তখন আপনারা দেখবেন তাদেরকে বিয়ার ব্ল্যাঙ্কেট দেওয়া হয়ে থাকে, এবং পরে আপনার আইভির মাধ্যমে অনেকটা ওয়ার্ম বা একটু গরম জাতীয় এই ধরনের আইভি ফ্লুইড দেওয়া হয়ে থাকে, যাতে ইন্টারনাল সার্কুলেশনটাকে অনেক তাড়াতাড়ি আপনার এটাকে গরম করা হয়ে থাকে। তো জি সুতরাং যাদের ক্ষেত্রে আপনার টেম্পারেচার বেশি কম দেখবেন, কিংবা হুম হুম অত্যন্ত ঠান্ডা বা মেন্টাল স্টেটটা চেঞ্জ হচ্ছে, বা হুম হুম খুব ঠান্ডা লাগছে ওনারা বলতেছেন, তখন আপনার সাথে সাথে যাতে গরম কোনো জায়গায় আপনি নিয়ে যাবেন, যাতে নিয়ে যেতে হবে। টেম্পারেচারটা বাইরে থাকে। জি। জি জি, অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটা বোধহয় কেটে গেছেন। দর্শক, আপনি যদি আবারও চেষ্টা করতে চান, আমাদের সাথে আবারও যোগাযোগ করতে পারেন। তো এক্ষেত্রে এই যেটা হাইপোথার্মিয়ার কথা বলছিলাম, আরো একটা সমস্যা আমরা দেখি শীতের সময়, যে ফ্রস্ট বাইট হয় অনেক সময়, তাই না? তো সেক্ষেত্রে আসলে সেটা প্রতিরোধ করা যায় কিনা, বা হয়ে গেলে করণীয় কি? জি, ফ্রস্টবাইটটা হচ্ছে যে একদম আঙ্গুল, বিশেষ করে ফিঙ্গারসে বা টোসে, পায়ের আঙ্গুলে আপনার এটা এমন ভাবে হয়ে যায় যে আপনার সেন্সেশন তো থাকবেই না, হুম এবং হুম কোন ফিলিংস এই ধরনের কিছু পাবেন না, এবং আপনি অনেক সময় এটা কালচে হয়ে যায় বা নীলচে হয়ে যায়, এই ধরনের অনেক কিছু। তো অ্যাগেইন সাথে সাথে আপনাকে অবশ্যই ওয়ার্ম জায়গাতে আসতে হবে, এবং কোনো অবস্থাতে আপনি যাতে সাথে সাথে যাতে আপনি ওয়ার্ম ওয়াটার দিলেও যাতে কোনো গরম পানি যাতে ওখানে দেওয়া না হয়ে থাকে সেদিকে, ও কারণ গরম পানি দিলে এটি যেরকম একটা সংকুচিত ছিল, এবং পরবর্তীতে গরম দিলে যে একটা যে ব্যালেন্স থাকার কথা সার্কুলেশনের মধ্যে, ওটা ডিসরাপ্ট হয়ে থাকে, এবং সেটা হিতে আরো ক্ষতি করতে বুঝতে পেরেছি। তো সুতরাং খুবই গ্র্যাজুয়ালি এগুলি আপনার ট্রিট করতে হয়, যাতে কোনো হুম হুম কোনো ধরনের সমস্যা না হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। দর্শক আছেন আমাদের সাথে একজন। হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর, ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো, এই যে তীব্র শীত বাইরে, এর মধ্যে হার্টের রোগীদের কোনো প্রবলেম হবে কি? মানে এমনি বাইপাস সার্জারি তার, এরপর বাইরে গেলে কোনো অসুবিধা হবে কিনা, বা কি ধরনের প্রিকশন নিতে হবে একটু বললে জি, অনেক উপকৃত ধন্যবাদ। হতাম। অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আপনি আমাদের সাথেই থাকুন। যদিও আমরা এই বিষয়ে একটু আগে বলেছি, তারপর আমি অনুরোধ করব আমাদের অতিথি ডাক্তার মঞ্জুর মোর্শেদকে আমাদের এই দর্শকের জন্য যদি এই বিষয়ে একটু বিস্তারিত বলেন। জি, থ্যাংক ইউ ফর আস্কিং আস এ কোশ্চেন। যে আপনি যে বলেছেন যে বাইপাস সার্জারি হয়েছে, বাইপাস আপনারা জানেন যে ভেসেলটা 100% অক্লুডেড হয়ে যায়, সেটাকে বাইপাস করে সেটার ভিতর দিয়ে নেওয়া হয় না, সেটাকে বাইপাস করে সামনে পিছনে ওই ভেসেলটা আপনার এটি গ্রাফটা করা হয়ে থাকে। তো আপনারা বুঝতেই পারছেন অলরেডি ওনার কয়েকটা ভেসেলে সম্ভবত আপনার অক্লুডেড আছে, মিনস সম্পূর্ণ 100% অক্লুডেড আছে, এই জন্য বাইপাস হয়েছে। তো যদিও বাইপাসে অন্য ভেসেলের দ্বারা এটা ব্লাডটা সার্কুলেশন হচ্ছে, এরপরও আপনার আল্লাহ দেওয়ার যে ভেসেল গুলো যেরকম ভাবে কার্যকরী ভূমিকা পালন করতো, বাইপাস কিন্তু করতে পারে, কিন্তু শীতের সময় একটু অনেক বেশি পরিশ্রম করতে হয়। আপনাদের জানা দরকার যে বাইপাস অনেক সময় আপনার ভেইন গ্রাফটা করে, আবার আর্টেরিয়াল গ্রাফটা করে। আমি জানি না সেটা কি ধরনের গ্রাফ, ম্যাক্সিমাম সময় মিশ্রণ হয়ে থাকে। তো either ওয়ে আপনার কিন্তু এই শীতের সময় কিন্তু অনেক প্রিকশন নিতে হবে। তো যেহেতু ওনার অলরেডি করোনারি আর্টারি ডিজিজ আছে, এবং যে ভেসেল গুলা মোটামুটি একটা নির্দিষ্ট পেজের মধ্যে সার্কুলেশনটা করা হচ্ছে, অনেক সময় ওনাদের ক্ষেত্রে যদি আপনার বেশি অ্যাক্টিভিটি করে থাকে, হয়তো ব্যথাটা হতেও পারে আবার। এবং শীতের সময় যেহেতু ভেসেল সংকুচিত হয়ে যায়, তাহলে ব্যথাটা আরো একটু বেশি হতে পারে। তো সুতরাং আমি বলবো যে আপনাদেরকে যাতে বিশেষ করে আপনার ক্ষেত্রে বাইপাসের ক্ষেত্রে যে এই সমস্ত প্রিকশন গুলা মানতে হবে,
প্রয়োজন না হলে যাতে এইরকম ঠান্ডার মধ্যে আজকের মতো এরকম ঠান্ডা বা কিছুদিন আগে যে বরফ পড়েছে যাতে খুব কেয়ারফুলি যাতে বের হন যদি প্রয়োজন হয়ে থাকে। আর সেই সাথে সাথে আমি শেষ করতে চাই আরেকটা জিনিস দিয়ে, যাদের করোনারি আর্টারাইটিস আছে, বিশেষ করে যাদের স্ট্যান্ড পরানো আছে তাদের ক্ষেত্রে অনেক সময় যে স্ট্যান্ডটা পরানো আছে সেটি আপনার ভালো করেছেন, এবং যাদের স্ট্যান্ড পরানো হয়েছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অন্যান্য ব্যাচেলও আপনার হয়তো 50%, 30%, 40% এরকম অলরেডি ব্লকেজ আছে, এবং তাদের ক্ষেত্রেও আপনার এই শীতের সময় যদি ব্যাচেলটা যদি আরো যদি সংকুচিত হয় তখন এই ব্যথা আগে যদি নাও লেগে থাকে এখন ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আগে ব্লাড সার্কুলেশনের স্ট্রিক্টনেসের জন্য। তো সুতরাং তাদের ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে যে এই শীতের সময় যাতে সেফে থাকে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, শীতে যদি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, উচ্চ রক্তচাপটা বেড়ে যায়, সেক্ষেত্রে স্ট্রোকের কি অবস্থা? মানে স্ট্রোকের ঝুঁকিও কি একইভাবে বাড়তে পারে কিনা? জি জি, একদম ঠিকই বলছেন। আপনার যদি ব্লাড প্রেশারটা বেড়ে যায় তখন আপনার স্ট্রোকের ঝুঁকিও বাড়বে। আপনার যদি হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায় স্ট্রোকের ঝুঁকিটা বাড়বে। কারণটা হচ্ছে যে আপনার যে ক্যারোটিড আর্টারি যেটি আমাদের ব্রেইনকে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে সেটাও তো ব্যাচেল, সেটা আপনার নেকের যে ব্যাচেল সেটিও তো সংকুচিত হওয়ার কথা। আর এক্ষেত্রে যদি আপনার হার্টের ব্যাচেল যদি আপনার জ্যাপার্ডাইজ হয়ে থাকে, হ্যাঁ, তাহলে তো আপনার ব্রেইনের ব্লাড সাপ্লাইও আপনার জ্যাপার্ডাইজ হবে। সবই কিন্তু এগুলি ইন্টারকানেক্টেড ফ্রম হার্ট টু ব্রেইন। তো সুতরাং তাদের ক্ষেত্রেও আপনার এই স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। জি, অনেক ধন্যবাদ। তো এবার একটু ভিন্ন প্রশ্ন করি, যেহেতু মানে শীতের সময় অনেক কিছু নিয়ে আমরা কথা বললাম, এর মধ্যে তো রোজা এসে যাচ্ছে। সেক্ষেত্রে রোজার ক্ষেত্রে এই যে যারা ডায়াবেটিস রোগী আছেন, হার্টের রোগী আছেন, বা অন্যান্য যেসব রোগী আছেন, তারা আপনারা সবসময় বলেন যে রোজা রাখা এক্ষেত্রে কোনো অন্তরায় না, বরং রোজা অনেক সময় স্বাস্থ্যের জন্য ভালো, বা এইসব রোগ থাকলেও রোজা রাখা যায়। এ বিষয়ে আপনার মন্তব্য কি? জি, রোজা যেহেতু এসে গেছে, আপনারা সবসময় জানেন আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্পর্কে অনেকবার বলেছি। একটু উপবাস থাকলে যে বডির যে মেকানিজম আছে সেগুলি আবার রিসেট করার ব্যাপারে বলেছি। এগুলি আমাদের শরীরের জন্য ভালো। নেহাত যদি কোনো ধরনের যদি ধরুন আপনার কারো বাইপাস হয়েছে এবং তার মধ্যে রোজা এসে গেছে তাদের ক্ষেত্রে সেটা ভিন্ন। কিন্তু তাছাড়া যাদের করোনারি আর্টারি ডিজিজ আছে কিংবা আপনার এমনি বাইপাস অনেক আগে হয়ে গিয়েছে, কিন্তু যদি ওই ধরনের সামর্থ্য থাকে, কোনো অসুবিধা না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার রোজা রাখা যেতে পারে এবং সেটি আপনার জন্য ভালো। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে। তো এই শীতের সময়ে যেটা হচ্ছে, মানে আপনি খাবার দাবারের ব্যাপারে কি বলবেন? যে আমরা অনেক সময় শুনি, সাধারণ কিছু খাবার আমি বলতে চাই, যেমন বলা হয় যে একটু স্যুপ খাওয়া, বা গরম জাতীয় মানে যেসব পানীয় আছে সেগুলো গ্রহণ করা, বা একটু হাইড্রেটেড থাকা। আর আমরা যারা ঘরের মধ্যে আছি, আমাদের ঘরে তো হিটার চলছে, মানে ক্ষণে ক্ষণে হিটার চলছে, তাই না? এবং দরজা জানালা বন্ধ। তো ভিতরে তো অনেক সময় দেখা যায় যে ঘরের ভিতরটা শুষ্ক হয়ে যায়। তো সেই শুষ্কতা থেকে তো অনেক সময় একটু ডিহাইড্রেশন হয়, বা শীতে আবার দেখা যায় যে পানিটাও কম খাওয়া হয় শীতের কারণে। এই সার্বিক অবস্থা মিলিয়ে আপনার আসলে উপদেশ কি? জি জি জি, খুবই সুন্দর প্রশ্ন। আগে শীতের মধ্যে কিন্তু আমাদের ডিহাইড্রেটেড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমরা সবসময় জেনে থাকি যে সামারে আমরা অনেক সোয়েটিং হয়ে থাকি, বাইরে অ্যাক্টিভিটির মধ্যে থাকি, তৃষ্ণার্ত হয়ে যায়, আমাদের অনেক হাইড্রেট করতে হয়, কিন্তু শীতেও কিন্তু একই অবস্থা। শীতে আমরা যে গরম কাপড় চোপড় পরে, যেটি ডক্টর সজল আশফাক ভাই বলেছেন, আমাদের ঘরের মধ্যে হিটিং চলে থাকে, তারপর আপনার তেমন একটা এয়ার কোয়ালিটিটা অনেক ড্রাই হয়ে থাকে, এবং কিন্তু আপনার কিন্তু ভিতরগতভাবেই আপনার এই সমস্ত অনেক কারণে, কিংবা আপনার পানি খাওয়া কম হয়ে থাকে, এই সমস্ত অনেক কারণে কিন্তু আমরা ডিহাইড্রেটেড কিন্তু ইজিলি হয়ে যায়। সেই জন্য স্যুপ বলেন কিংবা একটু গরম পানি জাতীয় পানি পান করা বলেন, এগুলো কিন্তু সবই করা যেতে পারে, এবং যাতে আপনি কোনো অবস্থাতে ডিহাইড্রেট না হয়ে থাকেন। জি, অনেক ধন্যবাদ। আপনি একটু আগে বলছিলেন যে এই যেটা আমরা কথা বলছিলাম যে ফ্রস্ট বাইট নিয়ে, যে হাত পা অনেক ঠান্ডা হয়ে যায়, বা ফেসটা অনেক ঠান্ডা হয়ে যায়, অনেক সময় অনেকটা অবশ হয়ে যাওয়ার মতো হয়, যে ফিঙ্গারের মানে টিপগুলো, মানে হাতের আঙুলের
একদম শেষ ভাগগুলো বা নাকের অংশটা বা মুখটা অনেক সময় দেখা যায় যে অনেকটা অনুভূতিহীন হয়ে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে সেই জায়গাগুলোকে গরম করতে হবে, বা কেউ যদি ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন ঠান্ডার কারণে হাইপোথার্মিয়ার জন্য, তাকেও উষ্ণ স্থানে নিয়ে যেতে হবে, গরম করতে হবে এবং কম্বল দিয়ে জড়িয়ে দিতে হবে এবং যত দ্রুত সম্ভব শরীরে গরম করতে হবে। তো এক্ষেত্রে আপনি একটা কথা বলছিলেন যে হাতটা ঠান্ডা হয়ে গেছে তাই বলে হাতটাকে কিন্তু গরম পানিতে দেয়া যাবে না, মানে উষ্ণ পানিতে হুট করে দেয়া যাবে না, সেটাকে ধীরে ধীরে গরম করতে হবে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের হয়তো জানা নেই এবং সেটা দিলে ক্ষতি হবে। তো আপনার এই কথার সূত্র ধরে যদি বলি যে সেক্ষেত্রে আমরা কি করব, মানে এই কিভাবে গরম করব? আমরা কি কাপড় চোপড় দিয়ে জড়িয়ে, বা আমরা অনেক সময় যেটা বলি তালু থেকে তালুতে ঘষে, বা অনেক সময় আমরা বলি না আমাদের যেটা বাংলাদেশে করে যে একটু একটু গরমে হাত রাখে মানুষ, বা হিটারের সামনে একটু হাত রাখলো, মানে কোনটা ভালো হবে? কারণ আসলে তো এর ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমরা দেখেছি অনেক সময় ফ্রস্ট বাইটে অনেকে ফেস টেস চামড়া টামড়া নষ্ট হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে আসলে কি উপদেশ? জি, প্রথমে হাইপোথার্মিয়া ভার্সাস ফ্রস্টবাইট দুইটার ট্রিটমেন্ট হচ্ছে ভিন্ন। জি। হাইপোথার্মিয়া যদি বয়স্কদের হয়ে থাকে এবং যদি আপনি সেইভাবে গরম কাপড় চোপড় দিয়ে সেভাবে প্রপার টেম্পারেচার যদি মেনটেন করতে পারেন, হয়তো এটি ঘরোয়াভাবে আপনি এটি সম্ভব। করতে পারেন, সম্ভব, এবং প্রয়োজনে আপনি হসপিটালে নেবেন। জি। কিন্তু ফ্রস্টবাইটের ক্ষেত্রে এটি কিন্তু ইমার্জেন্সি, এটি কিন্তু আপনি ঘরোয়াভাবে আপনি ট্রিট করতে পারবেন না, এটির জন্য Exactly. একটা স্পেশাল আপনার ট্রিটমেন্ট লাগে। আর হাইপোথার্মিয়ার ব্যাপারে যেরকম আপনি হিটিং দিলেন, কম্বল দিলেন, বিয়ার মাউন্টেন দিলেন, হ্যাঁ, এগুলি কিন্তু পারে। কিন্তু ফ্রস্টবাইটের ব্যাপারে আপনি যদি হিটিং সিস্টেমটা যদি সরাসরি যদি ওই ফ্রস্টবাইটের উপর দিয়ে থাকেন, কিংবা সরাসরি যদি গরম পানি যদি দিয়ে থাকেন, তাহলে সেটি আপনার ভালো কিছু বই আনবে না। তো এটি ট্রিটমেন্টটা কিন্তু খুবই গ্র্যাজুয়ালি হতে হয়, ভিন্নভাবে করতে হয়। হ্যাঁ, তো এই জন্য যাদের ফ্রস্টবাইট হয়ে থাকে বা যদি নিকটস্থ হাসপাতালে যাওয়ার যেতে পারেন, তাহলে সবচেয়ে আউটকাম বই আনবে। ভালো, সেটাই। মানে ফ্রস্ট বাইট হলে যে জিনিসটা হয়, আমার মনে হয় যে একটু করে ছোট্ট করে যদি বলেন যে অনেকের হয়তো এই টার্মটার সাথে পরিচয় নাও থাকতে পারে, যেটা আমি দেখেছি এর আগে, যে ফ্রস্ট বাইটের ফেসটা একদম কালো হয়ে যায়, চামড়া উঠে যায়, হাতের আঙুলগুলো দেখা যায় যে একদম ফিঙ্গারের টিপগুলো একদম রং চেঞ্জ হয়ে গেছে, কালচে কালচে হয়ে যাচ্ছে। আপনি যদি এর সাথে আরো কিছু যোগ করেন যে কি ধরনের উপসর্গ হলে আসলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়া উচিত, কারণ এক্ষেত্রে তো অনেক বড় ক্ষতি হতে পারে। জি, ফ্রস্টবাইট দেখেন, ফ্রস্টবাইট শব্দটা ফ্রস্ট মানে হচ্ছে যে অনেকটা মানে খুবই ঠান্ডা, হ্যাঁ, খুবই ঠান্ডা। ফ্রস্ট। আর বাইটটা কি বলছে, বাইটটা হচ্ছে তো অনেকটা মানে কি কামড়ের মতো। কামড়ের মতো, হ্যাঁ। ধরুন আপনার কোনো ইঁদুর বা কিছু যদি কামড় দিয়ে থাকে, একটু যেরকম হয়ে থাকে, হ্যাঁ। চামড়া নিয়ে গেল, আপনি যেটা বলছেন, অনেক সময় চামড়া একদম লাল, মানে ব্লুইশ হয়ে যায়, হ্যাঁ, অনেকে ফোসকাও পড়ে যায় দেখেছি। ফোস্কা পড়ে যায়, গ্যাংগ্রিন হয়ে জাতীয় হয়ে যায়, এক্স্যাক্টলি, গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। একদম লোকালাইজ। হাইপোথার্মিয়ার ব্যাপারে পুরো বাড়ি টেম্পারেচারটা ডিসরেগুলেশন হচ্ছে, হ্যাঁ, সেই জন্য মেন্টাল স্টেটাস চেঞ্জ হতে পারে বা কনফিউশন হতে পারে। ফ্রস্টবাইটের ক্ষেত্রে আপনার প্রয়োজনে হয়তো মেন্টাল স্টেটাস চেঞ্জ হবে না। আপনি ধরুন কথার কথা, আপনি আল্লাহ মাফ করুক, কেউ হয়তো বরফের মধ্যে আটকে পড়ে গেছেন হাইওয়েতে, এবং কিংবা বরফ অনেকক্ষণ ধরে পরিষ্কার করছেন এবং গ্লাভ ছিল না, তখন আপনি বুঝতে পারবেন না যে একটা আঙ্গুল বা কয়েকটা আঙ্গুল এরকম অবস্থা হচ্ছে। তো এটা হচ্ছে তো লোকালাইজ জাতীয় জিনিস, হ্যাঁ। আর অন্যটা হচ্ছে যে সম্পূর্ণ এন্টায়ার বাড়ি। তো এক্ষেত্রে আপনার ফুল কনসিয়াসনেস থাকতে পারে, যদি আপনি সেইভাবে যদি ইমিউন সিস্টেম থাকে, সেটা অ্যাগেন ডিপেন্ড করে এইজ এবং অন্যান্য সার্কামস্টেন্সের উপর। তো সুতরাং সেদিকে খেয়াল রাখবেন, যখনই দেখছেন যে আপনার আঙ্গুল অনেকটা মানে কোনো তো সেন্স নাই, যেহেতু ফ্রস্ট এটি, সেই সাথে সাথে যদি ব্লুইশ কালার হয় কিংবা আপনার একদম অনেক সময় বাইটিং টাইপের হয়ে থাকে, তাহলে সেদিকে খুবই খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতে যাতে এটি মানে ফুসকা বা গ্যাংগ্রিন জাতীয় যাতে হয়েছে কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে। জি, তার মানে হচ্ছে যে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে আমরা যখন স্নো পরিষ্কার করতে যাব তখন অবশ্যই গ্লাস পরে নিতে হবে এবং একই সাথে বুট এবং পায়ে ভালো মোজা পরে নিতে হবে, যাতে হাত পা অন্তত কোনোভাবেই ঠান্ডা না হয়ে যায়, তা না হলে ওই ঝুঁকিটা থাকে। তো আমরা অনুষ্ঠান শেষ করবো, একদম শেষ প্রশ্ন করি আপনাকে, যে এই যে শীতের যত রকম সমস্যা আমরা বললাম, সব মিলিয়ে যদি বলেন যে কখন হাসপাতালে যেতে হবে?
জি, হাসপাতালে যাওয়া ব্যাপারে আমি বলবো, যখনই দেখতেছেন যে আপনার যে বাড়ি হ্যাবিট ছিল, যে লাইফস্টাইল ছিল, সেটি থেকে আপনি যখন অনেক দূরে সরে গিয়েছেন, ডিপিয়েট হয়ে গিয়েছেন, সেটি আপনার মেন্টাল স্ট্যাটাসের ব্যাপারে হোক বা কোনো একটা গাটস ফিলিংস আপনার বলছে যে এইরকম তো আপনি কোনোদিন ফিল করেন না, আজকে কেন এরকম হলো, সেটি আপনার চেস্টের উপর ডিসকমফোর্ট হতে পারে, চেস্ট ব্যথা হতে পারে, কিংবা আপনার প্রচন্ড মাথা ব্যথা হতে পারে। এবং সেটি যদি ধরুন আপনি আল্লাহ মাফ করুক again, যদি কোথাও হঠাৎ করে পড়ে গেলেন এবং মাথাতে খুব বড় আঘাত হয়েছে, তো সুতরাং সে সমস্ত ক্ষেত্রে আপনার যদি বমি হয়ে থাকে, কিংবা আপনার নজিয়া ফিল হয়ে থাকে, কিংবা মেন্টাল স্টেটাস চেঞ্জ হয়ে থাকে, সেটির ক্ষেত্রে হতে পারে। কিংবা পড়ে যাওয়ার পরে যদি আপনার কোনোখানে এত ব্যথা বেদনা করছে, কিংবা আপনার মুভমেন্টটা, ফুল রেঞ্জ অফ মোশনটা আপনার খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে, লিমিটেড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে হসপিটালে যেতে হবে। কিংবা অ্যাজমাদের ক্ষেত্রে যদি আপনি কোনো অবস্থাতে আপনার রেস্কিউ মেডিসিন কাজ করতেছে না, তখন আপনি হসপিটালে যেতে পারেন। চেস্ট পেনের কথা তো বললাম, সেটির ব্যাপারে হতে পারে। ফ্রস্টবাইটের কথা আমরা বললাম, সেটি হতে পারে। তারপর অনেক সময় যদি আপনার এত শিভারিং হচ্ছে, হাইপোথেরমিয়া হচ্ছে, যে আপনি কোনো অবস্থাতে কন্ট্রোল করতে পারছেন না, বডির টেম্পারেচার অনেক কমে গিয়েছে, পেরিফেরাল সার্কুলেশনে আপনার কোনো সেন্স হচ্ছে না, তারপর আপনার আঙ্গুলগুলি অনেক ব্লুইশ কালার মনে হচ্ছে, তখন আপনি হসপিটালে যেতে পারেন। তো এটি ডিপেন্ড করে আপনার কোন ধরনের আপনার আন্ডারলাইন ডিজিজ প্রসেস আছে। অনেক সময় আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যেতে পারে, তখন আপনি হসপিটালে যাওয়া লাগতে পারে। কিংবা ব্লাড প্রেশার যদি আপনার অনেক বেশি হয়ে যায়, 180 বা তার উপরেও যদি হয়ে যায়, মেডিসিন দ্বারা কন্ট্রোল হচ্ছে না, তখন আপনি হসপিটালে যেতে পারেন। এগুলি বিশেষ ক্ষেত্রে আপনার এক কথায় যদি বলতে চাই, যদি আপনি কোনো একটা প্রশ্নবোধক নিজের মধ্যে দিয়ে থাকেন যে আপনার এরকম লাগছে কেন, এরকম কেন ফিল হচ্ছে, আগে তো এরকম ছিল না, কোনো ধরনের আপনি উত্তরটা নিজে নিজে না দেওয়ার চেয়ে, কিংবা নিজে নিজে মেডিসিন না নিয়ে, আপনি অবশ্যই অ্যাম্বুলেন্স কিংবা হসপিটালে যাবেন। জি, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মুর্শেদ। আমরা চেষ্টা করলাম আজকে যে এই যে প্রচন্ড ঠান্ডা পড়েছে এবং সেই ঠান্ডার সময় কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে, কি ধরনের সতর্কতা নেওয়া উচিত, কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ইত্যাদি অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম, এবং আশা করি দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই আমাদের এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন। ডক্টর মঞ্জুর মুর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একটা ছোট্ট জি অবশ্যই। যে এই অনেক সময় আমরা একটা মিথ আছে, ভুল ধারণা, যে এই ঠান্ডার মধ্যে যদি আমরা অ্যালকোহল ড্রিঙ্ক করে থাকি বা স্মোক থাকি, তাহলে শরীরটা গরম হয়। খুবই ভুল ধারণা। অ্যালকোহল আরো ডিহাইড্রেট করে ফেলবে, আপনাকে আরো খারাপ করবে। এই ধরনের থেকে আপনারা বিরত থাকবেন। অবশ্যই, সেটাই। অনেক ধন্যবাদ শেষ ভাগে আরো একটি তথ্য যোগ করার জন্য। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবসময় এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য দিতে, এবং সমসাময়িক বিষয়ে আমরা সবসময় যোগ করার চেষ্টা করি। দর্শক, আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।